অনুর ইচ্ছে করছে তুর্যকে কিছুক্ষণ ইচ্ছে মতো বকা দিতে। কি দরকার ছিল বৃষ্টিতে ভিজার? তখন মুখ বড় করে কি বলেছিল, বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে না, বৃষ্টিতে ভিজতে আমি অভ্যস্ত। ঢং হু, এখন কার জ্বর আসছে শুনি? কোনো কথা বললে সেটা শুনতে চাইবে না। অনু তুর্যর মাথায় জলপট্টি দিচ্ছে আর বিড় করে ওকে বুকে যাচ্ছে। রাত প্রায় 2:30 বাজে। সবাই ঘুমিয়ে আছে। চারদিক কেমন নিস্তব্ধ। রুমের জানালা দিয়ে শো শো করে বাতাস আসছে। আবহাওয়ার এই একটা বদ অভ্যাস যখন তখন পরিবর্তন হবে। অনু বিরক্ত হয়ে উঠে জানালা বন্ধ করতে যাবে এমন সময় বিদ্যুৎ চলে গেল। হেত, বিপদ আসলে সব একদিক থেকেই আসে। এই অন্ধকারের মাঝে এখন মোমবাতি পাবো কোথায়? আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। অনু ধীর পায়ে অন্ধকারের মধ্যে হাত দিয়ে খুঁজে বিছানার পাশে এসে বালিশের নিচ থেকে মোবাইল নিয়ে টর্চ জ্বালালো। জানালা বন্ধ করতে গেলে অনেক জোরে বজ্রপাত হয়। অনুর ভয় হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। অনু বুকে থুতু দিয়ে নিচ থেকে মোবাইলটা হাতে নিল। মোবাইল ভালো করে দেখে দেখল কিছু হয়নি, শুধু উপরের গ্লাসটা ভেঙে গেছে। অনু জানালাটা বন্ধ করে তুর্যর পাশে গিয়ে বসল। পানি পিপাসা পেয়েছে ভীষণ। ভয় পেয়েছিল তখন খুব। অনু বসা থেকে উঠে টেবিলের উপরে রাখা জগ থেকে পানি গ্লাসে ঢেলে ডগডগ করে খেয়ে নিল। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি বের করে আগুন ধরানোর জন্য রান্নাঘর থেকে গ্যাস লাইট আনার জন্য চলে গেল। তার দিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। এতদিন ইচ্ছেমতো গরম পড়ায় এখন ভীষণ বৃষ্টি হচ্ছে। অনু রান্নাঘরে গিয়ে মোমবাতি জ্বালিয়ে আসার সময় চোখ পড়ল তনু আর মাহিরের রুমের দিকে। দরজা খোলা। অনু আশেপাশে তাকানোর সময় ড্রয়িং রুমের দিকে চোখ গেল। সেখানে সোফায় কাউকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে গেল অনুর। অনু একটু এগিয়ে গিয়ে দেখল সোফায় হাত পা ছড়িয়ে মাহির ঘুমিয়ে আছে। এই লোক এখানে ঘুমাচ্ছে কেন? বউকে ছেড়ে তো নাকি এক রাতও থাকতে পারে না, তাহলে এখানে ঘুমায় কেন? অনু তনুর রুমের দিকে এগিয়ে গিয়ে দেখল তনু বিছানার মাঝে শুয়ে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। অনু এদের মধ্যে কি হয়েছে তার আগা গোড়া কিছুই বুঝল না, তাই আর মাথা ঘামাল না। তার মাথা তার ব্যথা। আমার কি? অনু রুমে এসে দেখে তুর্য কাঁপছে অনবরত। 2টা মোটা কম্বল গায়ে দিয়ে দেওয়ার পরও এত কাঁপছে। অনু মোমবাতিটা বিছানার পাশের টেবিলে রেখে তুর্যর কপালে হাত দিয়ে দেখল অনেক গরম। হাত পুড়ে যাচ্ছে অনুর। তুর্য কাঁপছে তো কাঁপছে। বাইরে বৃষ্টি পড়ছে, তার ফলে ঠান্ডা লাগছে অনুরও। অনু কি করবে কিছু বুঝতে না পেরে বিছানায় বসে পড়ল। তুর্যকে কাঁপতে দেখে অনু কম্বলের নিচে শুয়ে পড়ল। তুর্যকে জড়িয়ে ধরে। তুর্যর গায়ের তাপে অনু ঘেমে গেছে পুরো। তারপর ও তুর্যকে ছাড়ল না, সেইভাবেই জড়িয়ে ধরে রইল। সকালে তুরোর আগে ঘুম ভেঙে যায়। বুকের উপর ভারী কিছু অনুভব হয়। জ্বর এখন ও আছে তার। গায়ের উপর থেকে কম্বল সরিয়ে অনুকে তার বুকের উপর দেখে ভীষণ অবাক হল। অনু তুর্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, যেন ছেড়ে দিলেই তুর্য হারিয়ে যাবে। তুর্য মুচকি হেসে অনুকে জড়িয়ে ধরল। মনে মনে জ্বরকে অনেক ধন্যবাদ জানাল। 9টার দিকে অনুর ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে নড়তে না পেরে গলা উঁচিয়ে দেখে তুর্যর বুকের মাঝে ঘুমিয়ে আছে।
তুর্যর নিঃশ্বাস অনুর মুখের উপরে আছড়ে পড়ছে। তুর্য ঘুমিয়ে আছে দেখে অনু তুর্যর কপালে হাত দিয়ে দেখে জ্বর এখনও কমেনি। অনু তুর্যর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াল। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সে এখন 9:30টার পথে যাচ্ছে। অনু মাথার চুলগুলো খোপা করতে করতে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে তুর্য দিকে তাকিয়ে দেখল তুর্য অনুর দিকে তাকিয়ে আছে। মুচকি হেসে অনু তুর্যর মুখের দিকে তাকিয়ে বলল, এত অসুস্থ থাকার পরও আপনার মুখের এই মুচকি হাসিটা যায় না কেন? সব সময় আপনাকে মুচকি হাসতে দেখি। মুচকি হাসি দেওয়া আমার অভ্যাস হয়ে গেছে। শত কঠিন পরিস্থিতিতেও আমি মুচকি হাসতে পারি। আর মুচকি হাসা সুন্নাত। অনু বীর বীর করে বলল, আপনাকে এই মুচকি হাসিটাতেও অনেক কিউট লাগে। এই হাসিটা আপনাকে ভীষণ মানায়। কি বীর বীর করো? কিছু না। উঠুন, উঠে ফ্রেশ হয়ে আসেন। আমি আপনার জন্য স্যুপ রান্না করে নিয়ে আসতেছি। অনু রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। তুর্য আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসল। জ্বরে ধরেছে তাকে। প্রায় 1.5 বছর পর এইভাবে জ্বর আসছে তার। জ্বরটাকে তার লাকি মনে হচ্ছে। জ্বর আসছে বলেই বউয়ের এত সেবা পাচ্ছে সে। উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। অনু রান্নাঘরে যেয়ে দেখে তনু মুখটাকে গম্ভীর করে কিছু একটা রান্না করছে। কি রান্না করিস আপু? গাজরের হালুয়া। মাহিরের জন্য যে গাজরের হালুয়া রান্না করছে তা বুঝতে বাকি নেই অনুর। এই হালুয়া মাহিরের অনেক পছন্দের। অনু আগে অনেকবার মাহিরের জন্য এটা রান্না করে নিয়ে গিয়েছিল। অনু একটা দীর্ঘশ্বাস ফেলল। তুর্য জন্য স্যুপ রান্না করতে করতে বলল, কি রে বোন, তুই আজ এত চুপচাপ কেন? গতকাল রাতে দেখেছিলাম দুলাভাই সোফায় শুয়েছিল, তাও ড্রয়িং রুমে। তোদের মধ্যে কি কিছু হয়েছে? তনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ছোট খাটো একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কি বিষয় জানতে পারি? ওর অফিস থেকে ফোন আসছিল। আগামীকাল থেকে নাকি অফিসে জয়েন করতে হবে। আমি বললাম আর 3-4 দিন ছুটি নেওয়ার জন্য, কিন্তু ও আমার কথা শুনেনি। আজকেই নাকি ঢাকা ফিরে যাবে। এই জন্য রাগ করছস? তনু অনুর দিকে তাকিয়ে বলল, ঢাকায় গেলে আবার ও বন্দি থাকতে হবে। বাড়ি থেকে বের হলেই বয়স্ক কিছু মহিলা প্রশ্ন ছুড়ে মারে, বিয়ের এত দিন হয়ে গেল এখন ও বাচ্চা নিচ্ছ না কেন? এমন হলে কেমনে হবে? তুই ওনাদের বলে দিতে পারিস না যে তোদের যখন সময় হবে তখন বাচ্চা নিবি? আর বাচ্চা হলে ওনারা কি একবেলা সবাইকে সিন্নি খাওয়াবে? আজব তো। তনু আর কিছু বলল না। স্যুপ কার জন্য আবার? আমার একমাত্র গুণধর জামাইয়ের জন্য। কি হয়েছে ওর? আর বলিস না আপু। গতকাল রাতে যে বৃষ্টিতে ভিজে গায়ে ভিজা কাপড় নিয়ে নিয়ে বসেছিল, যার ফলে ঠান্ডা লেগে গেছে। আর এখন জ্বর আসছে। শরীরে হাত দেওয়া যাচ্ছে না। এত জ্বর। সে কি? তুই ওকে স্যুপটা খাইয়ে ডাক্তারের কাছে নিয়ে যা। অনু তুর্যর জন্য স্যুপটা বাটিতে ঢেলে নিয়ে বলল, আমার কাছে ঔষধ আছে, সেটা খাইয়ে দেখি। তুর্য জানালার পাশে গিয়ে দাঁড়াল। জানালা খুলে দিয়ে দেখল তার দিকে কেমন সতেজ হয়ে আছে। বৃষ্টি পড়ায় হয়তো তাদের এত সতেজতা। অনু স্যুপ নিয়ে রুমে এসে দেখে তুর্য একমনে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। এই যে এখানে আসুন।
স্যুপটা খেয়ে ঔষধ খেয়ে নিন। তুর্যর মুখে সেই মুচকি হাসি। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার ভালো লাগছে না। তার উপরে ওই মুচকি হাসিটা আছেই মুখে। তুর্য ভদ্র ছেলের মতো স্যুপটা খেয়ে ঔষধ খেয়ে নিল। রেস্ট করুন বলে অনু বাটি নিয়ে চলে গেল। দুপুরে দিকে তনু আর মাহির ঢাকা যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। মাহির চাইলেই আরও কিছু দিনের ছুটি নিতে পারত, কিন্তু সে তা করেনি, কারণ এখানে থাকতে চাইছে না সে। তুর্য ঔষধ খাওয়ার পর একটু ভালো হয়েছে। সবাই মিলে তনু আর মাহিরকে বিদায় জানাতে ড্রয়িং রুমে এসে হাজির। অনু শয়তানি হেসে মাহিরকে উদ্দেশ্যে করে বলল, দুলাভাই কিছু দিন পর তো আমরা ঢাকায় ফিরে যাব আপনার ভাইয়ের কাজের সুবাদে। তো আমি বনানীতে থাকব না। থাকতে চাই না আর কি। আপনি আপনাদের ফ্ল্যাটের রুম খালি পেলে আমার আর আপনার ভাইয়ের জন্য ভাড়া নিয়েন তো। মাহির মুখটাকে গম্ভীর করে উত্তর দিল, আচ্ছা। তুর্য দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে অনুর করলাম কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে। অনু তুর্যকে মুচকি হাসতে দেখে একটা চোখ টিপ মারল। তা দেখে মাহিরের কাশি উঠে গেছে। বেচারা কাশতে কাশতে শেষ। মাহিররা চলে গেছে প্রায় আধা ঘন্টা আগে। তুর্য অনুর রুমে গিয়ে শুয়ে আছে। শুধু শুধু শুয়ে থাকতে বোরিং লাগছে তুর্যর। বউটা থাকলে ও কথা বলা যেত, কিন্তু সে তো নিজের কাজে ব্যস্ত। তুর্য বালিশের নিচ থেকে মোবাইল হাতে নিয়ে দেখে তার মোবাইলের টাচ স্ক্রিনটা ফেটে গেছে, দাগ পড়ে গেছে। তুর্য ভ্রু কুঁচকে মোবাইল অন করল। মোবাইল তো ঠিকই আছে, আমার হাত থেকে পড়ে তো আর এমনটা হয়নি। তাহলে? এমন সময় অনু শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রুমে এসে তুর্যকে মোবাইল নিয়ে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, আরে আপনি আমার মোবাইল কেন নিচ্ছেন? তুর্য নড়েচড়ে বসে বলল, তোমার মোবাইল আমি নিলে দোষের কি? দোষের কি মানে? আমার বউয়ের মোবাইল আমি দেখতে পারি না? না, আমি তা বলিনি। তুর্য অনুর দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, দেখো এটা আমার মোবাইল, তোমারটা না। অনু মোবাইলটা হাতে নিয়ে দেখে আসলেই এটা তার মোবাইল না। অনু নাক ধরে দাঁত দিয়ে জিভ কেটে মুখটাকে বাচ্চাদের মতো করে বলল, সরি। আসলে রাতে আমার হাত থেকে পড়ে মোবাইলটা পড়ে গিয়েছিল। আরেকটা সরি, আমি মনে করেছিলাম ওটা আমার ফোন। অনুর সরি বলার স্টাইল দেখে তুর্য হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। তুর্যর হাসি দেখে অনু থমকে গেল। তুর্য হাসলে মেয়ে তার এক গালে টোল পড়ে তা আজ দেখল অনু। কি সুন্দর লাগে। সব সময় মুচকি হাসে বলে বোঝা যায় না। অনু মুগ্ধ চোখে দেখছে তুর্যর হাসি। খুব কম ছেলেরা হাসলে তাদের গালে টোল পড়ে। অনু তুর্যর দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, ইশ্বস কি কিউট হাসি। তুর্য হাসিয়ে থামিয়ে অনুর মুখের দিকে তাকিয়ে বলল, মেঘু পাখি কি দেখো এইভাবে? অনু মুখটাকে মলিন করে বলল, কই কিছু না তো। অনু সেখান থেকে এসে বেকনিতে গেল। বেকনিতে আজ ফুলের মিষ্টি গন্ধে মৌ মৌ করছে। অনু বড় করে একটা নিঃশ্বাস নিল। তার লাগানো সব পর্তুলিকা ফুল ফুটেছে আজ। হলুদ, গোলাপি, সাদা, কমলা রঙের সহ আরও হলুদ, লাল, হালকা গোলাপি রঙের গোলাপও ফুটেছে। মাধবী লতা গাছে ও থোকা থোকা ফুল ফুটেছে। অনুর মন খারাপ হওয়ার আগেই ভালো হয়ে গেছে। তুর্য ও বেকনিতে এসে দাঁড়ায়। তার দিকে এত এত ফুল দেখে ভীষণ আনন্দ হল তার। তুর্য ও ভীষণ গাছপ্রেমী।
তবে সেটা ফুল গাছ, কোনো আগাছা না। যাক, আমার মতোই একটা ফুল গাছ প্রেমী বউ পেয়েছি। অনু তুর্যর দিকে তাকিয়ে বলল, আপনি গাছ প্রেমী? তুর্য মুচকি হেসে বলল, হুম। আপনার বাড়িতে তো কোনো গাছ দেখলাম না। মানে বেকনিতে? আমি তো বেশিরভাগ সময় ঢাকায় থাকি, এখানে তো খুব কম সময় থাকা হয়, তাই এখানে কোনো গাছ লাগাইনি। যত্ন নেওয়ার মতো কেউ নেই। ঢাকায় আমি যে বাসায় থাকি সেখানে অনেক গাছ পাবে। আপনার শরীর আগে থেকে ভালো আছে তো? জ্বর কমেছে? তুর্য কপালটা বাড়িয়ে দিয়ে বলল, নিজেই দেখে নাও। অনু একটা ঢোক গিলে তুর্যর কপালে হাত রেখে দেখল শরীর তেমন একটা গরম না। জ্বর কমেছে? কি দেখলা? ভালো হয়ে গেছেন? হুম। রাতের দিকে তনু কল করে বলে দিয়েছে তারা পৌঁছে গেছে। অনু বিছানায় বসে বসে হাতের নখ কামড়াচ্ছে। তুর্য একটু বাইরে গিয়েছিল। বাড়িতে এসে অনুর রুমে গিয়ে দেখে অনু আনমনে কিছু ভাবছে আর তার গান হাতের নখ কামড়াচ্ছে। ছি ছি মেঘু পাখি, কি খবিস তুমি? তুর্য নাক ছিটকে বলল। অনু তুর্যর দিকে অবাক চোখে তাকিয়ে বলল, আমি আবার কি করলাম? খবিস বললেন কেন? এত বড় হয়ে তুমি হাতের নখ কামড়াচ্ছ? অনু হাতের দিকে তাকালো। আসলে আমি যখন খুব টেনশনে থাকি তখন ডান হাতের নখ কামড়াই। এটা আমার খুব বাজে অভ্যেস। তুর্য অনুর পাশে এসে বসল। অনুর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মেঘু পাখি? কিসের টেনশন করছো তুমি? অনু মুখটাকে মলিন করে বলল, আর 3 দিন পর আমার পরীক্ষার রেজাল্ট দিবে। খুব টেনশন হচ্ছে। না জানি কেমন রেজাল্ট করব। পরীক্ষার কয়েক মাস আগে যা গেছে আমার উপর দিয়ে, না জানি কেমন ফলাফল আসবে। তুর্য মুচকি হেসে অনুর কাঁধে হাত রেখে তার দিকে ফেরাল। তারপর অনুর ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, নিজের উপর বিশ্বাস আছে তোমার? হুম। তুমি তো পরীক্ষাটা খুব ভালো করেই দিয়েছিলে। তোমার যেহেতু নিজের উপরে বিশ্বাস আছে সেহেতু ভেবে নাও তুমি খুব ভালো রেজাল্ট করবে। চিন্তা করিও না। আচ্ছা, একটা কথা বলবো? হুম, অবশ্যই। বলো। আমি তখন যে বলেছিলাম তনু আপুদের সাথে এক ফ্ল্যাটে থাকবো বলেছিলাম, আপনি কি রাগ করেছেন? তুর্য মুচকি হেসে বলল, না তো। রাগ করব কেন? আমি তো মিরপুরেই থাকতে চেয়েছিলাম। সেখান থেকেই আমার অফিস কাছে হয়। কিন্তু কোনো ফ্ল্যাট ভাড়া পাইনি, তাই বনানীতেই থাকছি। অনু নতুন জামাইকে নিয়ে খেতে আয়। অনেক রাত হয়ে গেছে। মায়ের ডাকে অনু তুর্যর উদ্দেশ্যে বলল, মা খেতে ডাকছে, চলুন। তুর্য আর অনু চলে গেল খাবার খাওয়ার জন্য। বাড়িতে এসে মাহির বিছানায় শুয়ে শুয়ে অনুর কথা ভাবছে। 3 বছরের মধ্যে মাহির কখনো অনুর দিকে ভালো করে তাকায়নি। এই 2 দিন অনুর এত রূপ দেখে অবাক হয়েছিল। মেয়েটা এত মায়াবী ভাবতেও পারেনি মাহির। শালা 12 ভাতার। তনু ওয়াশরুম থেকে এসে দেখে মাহির কিছু একটা গভীরভাবে ভাবছে। তনু ভ্রু কুঁচকে সন্দিহান দৃষ্টিতে মাহিরের দিকে এগিয়ে গেল। তার পাশে বসে চোখ ছোট ছোট করেই তনু জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে, আমাকে খোলামেলা করে বলো তো। মাহির এক দৃষ্টি তনুর দিকে তাকিয়ে শোয়া থেকে উঠে বসে বলল, আমার আবার কি হবে? কিছু হয়নি তো। সত্যি কিছু হয়নি? আচ্ছা, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? মাহিরের বুকে ধক করে উঠল।
তনু হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? অনু ওকে কিছু বলেনি তো? এমনটা মনে হচ্ছে কেন তোমার? আমি কি তোমার সাথে সবকিছু শেয়ার করি না? না, আমি তা বলিনি। তাহলে এমন সন্দেহ করছো কেন? তোমাকে এমন অন্য মনস্ক দেখেই জিজ্ঞেস করলাম। ভুল হয়েছে, মাপ করো, বলে তনু গটগট করে রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। মাহিরের ভবিষ্যতে কি হবে তা নিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি। বিছানায় পাশাপাশি শুয়ে আছে তুর্য আর অনু। তুর্য সেলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে, আর অনু পাশ ফিরে। মাঝে অনেকখানি ফাঁকা। হঠাৎ অনু বলে উঠল, আগামীকাল বিকেলবেলায় তো আমরা আপনাদের বাড়িতে চলে যাব, তাই না? তুর্য অনুর দিকে তাকিয়ে বলল, হুম, যেতে তো হবেই। আর কয়দিন এখানে থাকবা? অনু মলিন কণ্ঠে বলল, মেয়েদের জীবন অদ্ভুত। জন্মের পর থেকেই আমাদের একটা নিয়মের মধ্যে থাকতে হয়। একটা নির্দিষ্ট সময়ের পর নিজের মা বাবাকে ছেড়ে অন্যের বাড়িতে থাকতে। মেয়েদের নিজস্ব কোনো বাড়ি থাকে না। বিয়ের পর স্বামীর বাড়ি হয় আর বিয়ের আগে বাবার বাড়ি। তুর্য চুপ করে অনুর কথা শুনছে। জানেন, আমার একটা ইচ্ছে আছে। আমি আমার টাকায় একটা বাড়ি কিনব, যেটা হবে আমার বাড়ি। তুর্য মুচকি হেসে বলল, আমি তোমার ইচ্ছে পূরণে কখনো বাধা দিব না। তোমার চিন্তাধারা অনেক উন্নত। তুমি নিজের সকল স্বপ্ন ইচ্ছে পূরণ করবে। অনু মুচকি হেসে মনে মনে বলল, এমন একটা লাইফ পার্টনার যদি সব মেয়েরা পেত, ঈশ্বর! আমি বোধহয় সত্যি লাকি। মেয়ে তুর্যর মতো কাউকে পেয়েছি। আল্লাহ যা করেন তা সত্যি ভালোর জন্য করে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? তুর্যদের বাড়ির ছাদের এক কোণায় দাঁড়িয়ে গোধূলি বেলার আকাশ দেখছিল তুর্য। প্রায় ১.৫ ঘন্টা হবে তারা অনুদের বাড়ি থেকে নিজেদের বাড়িতে এসে পৌঁছেছে। তার পাশ থেকেই অনুর বলা কথাটা শুনে অনুর দিকে তাকিয়ে বলল, কোনো কথা বলার সময় আর জিজ্ঞেস করবা না। তোমার যখন যা মনে আসে তখন আমাকে তুমি তাই বলবা। অনুমতির প্রয়োজন নেই। অনু একটা নিঃশ্বাস নিল। তারপর কৌতূহলী দৃষ্টিতে তুর্যর দিকে তাকিয়ে বলল, আপনার কি আগে কারো সাথে প্রেমের সম্পর্ক ছিল? অনুর বলা কথায় তুর্য খুব শান্ত চাহনিতে তার দিকে তাকায়। মুচকি হেসে বলল, আমি আবেগে আপ্লুত হইনি কোনো দিন। আমি সব সময় আমার অর্ধাঙ্গিনীর জন্য আমার সব আবেগ, প্রেম, ভালোবাসা জমিয়ে রেখেছিলাম। কখনো কোনো মেয়ের প্রতি আমার কোনো ফিলিংস আসেনি। আমার সাথেই একজন কাজ করে। সেই মেয়েটা OCID। মাধবী তার নাম। মেয়েটা আমার জন্য ভীষণ পাগল। বলতে পারো ভালোবাসে আমাকে। কিন্তু আমি তাকে বোনের চোখেই দেখি। ভালোবাসা তৈরি হয় না সবার জন্য। আর যার জন্য হয় সে বুঝে না। জানো মেঘু পাখি, অনেকগুলো কেস পাই বিয়ের পর বউ অন্য কারো সাথে পরকীয়া করে স্বামীকে ধোঁকা দিয়ে পালায়, ছোট ছোট বাচ্চা রেখে। তাই আমি সব সময় চাইতাম একজন মন ভাঙ্গা মানুষ, যাকে প্রচণ্ড ভালোবাসতে শিখিয়ে কেউ ছেড়ে চলে গেছে। সে বুঝে ভালোবাসার মানুষটা ঠকালে ঠিক কতটা কষ্ট হয়। আর দেখো আমি কতটা লাকি যে তোমাকে পেয়েছি। সত্যিকারের একজন মন ভাঙ্গা মানুষ পেয়েছি। অনু চুপ করে তুর্যর কথা শুনতে লাগল। আসলেই সত্যি, যে একবার কোনো ভুল মানুষের কাছ থেকে ঠকে সে অন্য কাউকে ঠকাতে পারে না। কলিজা কেঁপে উঠে। প্রিয় মানুষের দেওয়া আঘাত যে কতটা গভীর হতে পারে সেইটা ওই ঠকে যাওয়া মানুষটা বুঝতে পারে। আপনি অনেক বুদ্ধিমান মানুষ।
অনেক সুন্দর চিন্তাধারা আপনার। তুর্য হাসল, কিছু বলল না। চারদিক থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসছে, সাথে কাককের অসুন্দর গলায় ঝাঝালো কাকা আওয়াজে চারদিক মুখরিত। অনু শাড়ির আঁচল দিয়ে মাথায় ঘোমটা দিয়ে বলল, নিচে চলুন, মসজিদে যান, আজান দিয়েছে। অনু নিচে চলে গেল। তুর্য কিছুক্ষণ একা দাঁড়িয়ে থেকে সেও চলে গেল নিচে। তুর্য মসজিদ থেকে এসে দেখল তার রুম খালি, অনু নেই। তুর্য কয়েকবার অনুকে ডাক দিল। রান্নাঘর থেকে অনুর জবাব পেয়ে তুর্য সেদিকে গেল। অনু শাড়ির আঁচল কোমরে গুজে কিছু একটা রান্না করছে। তুর্য এগিয়ে গিয়ে বলল, কি রান্না করছো মেঘু পাখি? অনু শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে বলল, আসলে জুই তার একমাত্র ভাবির কাছে একটা আবদার করেছে, তাই ওর আবদার পূরণ করছি। তুর্য ভ্রু কুঁচকে বলল, কি আবদার? তেমন কিছু না, শুধু হালিম খেতে চেয়েছিল। ওহ। তুর্য ফ্রিজ থেকে একটা আপেল নিয়ে সেটাতে কামড় বসাতে বসাতে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। ড্রয়িং রুমে জুই গালে হাত দিয়ে গাল ফুলিয়ে বসে আছে। তুর্য জুইয়ের মাথায় একটা গাঁটটা মেরে সোফায় বসতে বসতে বলল, আমার একটা মাত্র বউরে দিয়া কাম করাইতে তোর কলিজা কাঁপে না? জুই মাথায় হাত বুলাতে বুলাতে ভ্রু কুঁচকে মাকে ডাকা শুরু করল। মা। তুর্যর মা রুম থেকে বের হয়ে এসে বলল, কি হয়েছে, এমন ষাঁড়ের মতো চিৎকার দিস কেন? তোমার গুণধর ছেলে আমার মাথায় বাড়ি মারছে। তাই? তা কি দিয়ে বাড়ি মারছি? ইট, রড, না অন্য কিছু? তোর যেই হাত। আল্লাহ, কি বলবো, যে একবার তোর হাতের চড় খাইছে সে জানে। লোহা থেকে কম না। এইদিকে আয়, তোরে দুইটা চড় মারি। মা, দেখছ তোমার ছেলে কি বলছে? আমি তো জানতাম কথা শোনা যায়, দেখাও যায় নাকি। গভীর চিন্তার ভান করে বলল তুর্য। জুই দাঁতে দাঁত চেপে বলল, তোর জীবনে বিয়ে হবে না দেখিস। হু। তুর্য দাঁত কেলিয়ে বলল, বিয়ে আর হবে কি? আমি তো বিয়ে করেই ফেলছি। মা রান্নাঘরে যেতে যেতে বলল, আমি যদি তোদের ঝগড়া রান্নাঘর থেকে শুনতে পাই তাহলে তোদের দুই ভাই বোনের একটা মায়ের ও মাটিতে পড়বে না, সব তোদের পিঠে পড়বে। জুই দাঁত কেলিয়ে বলল, ভাইয়া, তোকে যদি এখন নতুন ভাবির সামনে মায়ের খাওয়াই কেমন হবে? তোর মুখটা তখন দেখার মতো হবে, ভাবতেই ভাল লাগে। চুপ মেয়ে, বেশি বকবক করবি তো। এখন তোর কপালে শনি আছে, কারো কপালে শনি থাকতে হবে না। এখন গরম গরম হালিম খাও। অনু দুইজনের দিকে দুই বাটি হালিম এগিয়ে দিল। এমন সময় তুর্যর বাবা বাহির থেকে এসে সোফায় বসে বলল, অনু মা, আমাকে এক গ্লাস পানি দাও তো। অনু মুচকি হেসে চলে গেল পানি আনতে। কিছুক্ষণ পর এক গ্লাস পানি আর এক বাটি হালিম এনে তুর্যর বাবার হাতে দিল। হালিম খেয়ে সবাই অনুর হাতের রান্নার প্রশংসা করছে, শুধু তুর্য ছাড়া। সে খাচ্ছে তো খাচ্ছে, কিছু বলছে না। রাতের খাবার খেয়ে অনু রুমে এসে দেখে তুর্য বিছানায় শুয়ে আছে। অনু কিছু না বলে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়ে নিল। তারপর বেকনিতে গিয়ে দাঁড়াল। আকাশে থালার মতো চাঁদ দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর পর রাত জাগা পাখির ডাক শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছে অনুর। রাত জাগা পাখির ডাক একদম পছন্দ না তার, কেমন যেন একটা ভয়ঙ্কর লাগে তার কাছে। অনু বেলকনির গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়েছিল। তার হাতের উপরে আলতো ছোঁয়া অনুভব করে চমকে উঠল।
রিল্যাক্স মেঘু পাখি। আমিই তো। এইভাবে চমকে উঠলে কেন? না, এমনিতেই। তুর্য অনুর কানে ফিসফিস করে বলল, তোমার হাতের রান্না সত্যি খুব টেস্টি। তুর্যর ফিসফিস করে বলা কথাটা শুনে এক শীতল স্রোত বয়ে গেল শরীরের প্রতিটি শিরায়। তুর্য অনুকে নিজের দিকে ঘুরিয়ে অনুর হাতে একটা আংটি পরিয়ে দিল। তারপর এক নিঃশ্বাসে বলল, বিয়ের পর তোমাকে কিছু দেওয়া হয়নি। এইটা তোমার জন্য। ভবিষ্যতে আরো অনেক কিছু পাবে। নিজের ইচ্ছে মতো, পছন্দ মতো বানিয়ে নিও। অনু অবাক হয়ে তুর্যর দিকে তাকাল। তারপর নিজের আঙুলে পরা আংটির দিকে তাকাল। আংটির ডিজাইন একটা কাঠগোলাপ ফুলের। তুর্য মুচকি হেসে বলল, পছন্দ হয়েছে। অনু ধীর কণ্ঠে জবাব দিল, হুম। তুর্য একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর অনুর উদ্দেশ্যে বলল, আগামীকাল আমাদের ঢাকা ফিরতে হবে। অনু অবাক চোখে তুরোর দিকে তাকাল। অবাক কণ্ঠেই বলল, এত তাড়াতাড়ি? অফিস থেকে ফোন আসছে। একটা কেস সলভ করতে হবে। স্যার আর কাউকে পায় না, শুধু আমাকেই দেখে। কাজ যখন পড়ে গেছে, তখন তো যেতেই হবে। কিন্তু একটা শর্ত আছে আমার। তুর্য মুচকি হাসল। অনুর মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানি তোমার কি শর্ত। অনু অবাক হল। বলার আগেই কি করে বুঝলেন কি শর্ত আমার? তুর্য মুচকি হেসে বলল, মাহিরের ফ্ল্যাটে থাকবে তুমি, সেটাই তো? হুম। ওই লোকটাকে দেখাবো যে আমি কতখানি শান্তিতে আছি। ওই লোককে ছাড়া। তুর্য দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার সাথে কি তুমি সত্যি শান্তিতে আছো অনুমেঘা? অনু মুখে কিছু বলল না, কিন্তু মনে মনে বলল, আপনার সাথে আমি সত্যিই ভালো থাকব তুর্য। আপনি হলেন তেমন মানুষ যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমি না হয় আরেকবার কাউকে বিশ্বাস করি। মানুষটা তো সঠিক, একদম সঠিক। পরের দিন সকালে ঢাকার পথে রওনা দিল তুর্য আর অনু। দুপুরে দিকে ঢাকায় এসে পৌঁছায় তারা। অনুর ইচ্ছায় মাহিররা যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটেই রুম ভাড়া করে তুর্য। মাহিরকে দিয়েই তাদের রুমগুলোকে সাজিয়ে ফেলে তুর্য। অনু মাহিরকে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে লম্বা একটা সালাম দিল। মাহির মলিন কণ্ঠে সালামের উত্তর দেয়। অনুকে দেখে তনু তো অনেক খুশি। অনু আর তুর্য তাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট করে নিল। তনু ওদের দুজনের জন্য খাবার দিয়ে গেলে অনু গিয়ে খাবার বেড়ে তুর্য আর সে খেয়ে নিল। সন্ধ্যা 7:30টার সময় তুর্যকে ঘুমিয়ে থাকতে দেখে অনু বোরিং হচ্ছিল। একা একা থাকতে ইচ্ছে করছে না দেখে তনুর কাছে গেল। কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে অনু। তনু রান্না ঘরে থাকায় মাহির এসে দরজা খুলে দিল। অনু দাঁত কেলিয়ে ভেতরে ঢুকে গেল। তনুর কাছে গিয়ে দেখল সে রান্না করছে। মাহির ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা পানি আনার জন্য রান্নাঘরের দিকে এগিয়ে গেল। মাহিরকে রান্নাঘরের দিকে এগিয়ে আসতে দেখে অনুর মনে একটা শয়তানি বুদ্ধি উদয় হল। অনু একটু জোরেই বলে উঠল, আপনি তুই খালা মনি হবি। অনুর কথা শুনে তনুর হাত থেকে খুন্তি নিচে পড়ে গেল। মাহির স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। তার কানের মধ্যে শুধু বাজতে থাকল, আপনি তুই খালা মনি হবি। তনু শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে অনুর কপালে, গলায় হাত দিয়ে দেখল ওর জ্বর টর হয়েছে কিনা। অনু ভ্রু কুঁচকে চোখ গোল গোল করে একবার তনু আরেকবার মাহিরের দিকে তাকাচ্ছে।
মাহিরের চোখ মুখের রিয়েকশন দেখে অনুর দম ফাটানো হাসি পাচ্ছে, কিন্তু সে হাসবে না। তাই মুখটাকে সিরিয়াস করে তনুকে বলল, দেখ আপু, আমি একদম ঠিক আছি। না না, তুই একটুও ঠিক নেই। তনু অনুর হাত ধরে টেনে ড্রয়িং রুমের সোফায় এনে বসাল। ডাইনিং টেবিলের উপর থেকে এক গ্লাস পানি এনে অনুকে দিল। অনু পানিটা খেয়ে নিয়ে বলল, বাবু পানি খেতে চেয়েছিল। তুই এত সহজে বুঝে গেছিস তাই? এই না হলে বাবুর খালামনি। পেটে হাত দিয়ে লাজুক হেসে বলল অনু। তনু একটা ঢোক গিলল। তুই সত্যি প্রেগন্যান্ট? এত তাড়াতাড়ি? তোদের বিয়ের তো 1 সপ্তাহ হয় নাই, আর তুই প্রেগন্যান্ট? সিরিয়াসলি অনু? মাহির কৌতূহল নিয়ে ওদের কাছে আসে। অনু আর চোখে মাহিরের দিকে তাকিয়ে তনুকে বলল, আমাদের মেয়েদের পার্সোনাল কথার মধ্যে দুলাভাই এখানে কেন? তনু মাহিরের দিকে তাকিয়ে বলল, আসলেই তো, এই তুমি একটু রুমে যাও তো, আনুর সাথে আমি কথা বলছি না, মেয়েদের কথা বার্তার মাঝে তুমি কি করো? যাও তো। মাহির ভ্রু কুঁচকে তাকিয়ে রইল, কিছু বলল না। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের দিকে চলে গেল। তনু অনুর ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেড়ে চড়ে বসে বলল, বল তো অনু, তুই কি সত্যি প্রেগন্যান্ট নাকি মজা করছিস? অনু মুখটাকে সিরিয়াস করে বলল, আমি মজা করব কেন? আচ্ছা আপু, তুই কি দেখিস নাই, আমাদের বাড়ির পাশের ঝিনুক আপু বিয়ের 5 দিনের দিন প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল। আল্লাহ যাকে যখন দেয় আর কি, আল্লাহ তায়ালার ইচ্ছে। তনু ঘামছে শুধু। অনু প্রেগন্যান্ট কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার। মাহির রুমে গিয়ে ভ্রু কুঁচকে চোখ ছোট ছোট করে বিছানায় বসে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। অনু প্রেগন্যান্ট? এত তাড়াতাড়ি? মাহিরের কেমন কেমন জানি লাগছে। বেচারা একবার বসা থেকে উঠে পুরো রুমে পায়চারি করছে, আবার বিছানায় এসে বসছে। বুকের মাঝে ধক ধক করছে, হার্টবিট বেড়ে গেছে অনেকটা। ধরফর করছে হার্ট। মনে হয় মাহির হার্ট অ্যাটাক করবে। তুর্য ঘুম থেকে উঠে কয়েকবার অনুকে ডাক দিল। অনুর সাড়া না পেয়ে ভাবল, মাহিরদের বাড়িতে গেছে। তুর্য বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বালিশের নিচ থেকে মোবাইল বের করে সময় দেখে নিল। 9টা বাজে। এতক্ষণ ঘুমিয়ে থাকার ফলে তার খিদা লাগছে ভীষণ। আজকে তনুদের ওখানে ডিনারের দাওয়াত পেয়েছে তারা। তুর্য মোবাইল হাতে নিয়ে মাহিরদের ফ্ল্যাটের দিকে চলে গেল। আমার না বিশ্বাস হচ্ছে না অনু, তুই প্রেগন্যান্ট সিরিয়াসলি? দেখ, তোকে বিশ্বাস করাতে চাইও না, বাবু হলে তুই দেখবি হু। তনুর সব গোল পাকিয়ে যাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। তুর্য সাহেব আসছে মনে হয়। আপু, তুই গিয়ে ডিনার রেডি কর। বেচারা বিকেলে কিছু না খেয়েই ঘুমিয়ে গেছে, এখন নিশ্চয়ই খিদা পেয়েছে। তনু একটা ঘোরের মধ্যে আছে। হুম বলে উঠে গেল খাবার সাজাতে। অনু গিয়ে দরজা খুলে দিল। তুর্য অনুকে দেখে মুচকি হেসে ভিতরে ঢুকে গেল। সোফায় বসতে বসতে বলল, ওনারা কোথায়? আপু তো খাবার সাজাচ্ছে ডাইনিং টেবিলে, আর দুলাভাই রুমে। আপুর শ্বশুর শাশুড়ি ওনারা ওনাদের শ্বশুর বাড়িতে গেছেন। মাহিরকে ডাকি কেমন? আপনি কেন ডাকবেন? ওই লোকটা থেকে একদম দূরে দূরে থাকবেন, না হলে ওই লোকের বাতাস আপনার গায়েও লাগবে। তখন আপনিও ওই লোকের মতো হয়ে যাবেন। আরে না,
হব না ওর মতো। অনু দাঁত কেলিয়ে গলা উঁচু করে মাহিরকে ডাক দিল, দুলা ভাই। অনুর ডাক শুনে মাহির বসা থেকে লাফিয়ে উঠল। তুর্য কানে হাত দিয়ে বলল, মেঘু পাখি এত জোরে না ডাকলে হতো না। অনু দাঁত কেলিয়ে বলল, কিছু মানুষকে একটু জোরে ডাকতে হয়, না হলে কানে শুনতে পায় না। মাহির রুম থেকে বের হয়ে এসে ড্রয়িং রুমে আসল। অনু মাহিরকে দেখে দাঁত কেলিয়ে বলল, দুলাভাই আপনার ভাই আপনাকে খুঁজছিল, তাই এত জোরে ডাক দিলাম। তুর্য হাসল আর মাহির মুখটাকে মলিন করে তুর্যর পাশে গিয়ে বসল। অনু তুর্যর দিকে চোখ কটমট করে তাকাল। তা দেখে তুর্য মাহিরের পাশ থেকে উঠে অন্য পাশে বসল। তা দেখে মাহির বলল, কিরে ওখানে গিয়ে বসলি কেন? অনু দাঁত কেলিয়ে বলল, কিছু ভাইরাসের সাথে গা ঘেঁষে বসলে আমার জামাইয়ের গায়ে ও সেই ভাইরাস ছড়িয়ে যাবে, যা আমি একদম চাই না। একদম না। অনুর কথায় মাহির অপমান বোধ করল। খুব খারাপ লাগছে মাহিরের। তনু ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে সবাইকে ডাক দিল। তারপর সবাই খাওয়ার জন্য চলে গেল। সবাইকে খাবার বেড়ে দিয়ে তনুও বসল তাদের সাথে। সবাই খাবার খেতে ব্যস্ত। এমন সময় তনু হঠাৎ করে বলে উঠল, তুর্য অনু নাকি প্রেগন্যান্ট? সত্যি? তনুর কথায় তুর্যর গলায় খাবার আটকে গেল। কাশি উঠে গেছে তার। অনু থ মেরে বসে রইল। তনু যে এই কথা তুর্যকে বলবে ভাবতেই পারেনি সে। তুর্য কাশতে কাশতে শেষ। তনু তাড়াতাড়ি তুর্যকে এক গ্লাস পানি এগিয়ে দিল। তুর্য পানি খেয়ে বড়সড় একটা ঢোক গিলল। মনে মনে বলল, আপনার বোন যে এত পাজি আমি জানতামও না। আমি তো ওকে ছুঁইও নাই। তাহলে কি ও হাওয়ায় প্রেগন্যান্ট হইছে? নিজে ও হাতটাও ধরতে দেয়নি, আর সে বলে কিনা প্রেগন্যান্ট। কি হলো তুর্য, কিছু বলছো না যে? অনু কি সত্যিই প্রেগন্যান্ট? আরে আপু, উনি তো এখনও জানেই না উনি যে বাবা হবেন। আমি তো এখনও বলি নাই। তুর্য এখন হার্ট অ্যাটাক করবে। বুকের বাঁ পাশে হাত চেপে ধরে বলল, আমার খাওয়া হয়ে গেছে, আমি আমাদের ফ্ল্যাটে যাচ্ছি। তুর্য উঠে চলে গেল। মাহির অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। অনু কেবলার মতো দাঁত কেলিয়ে বলল, আমার ও খাওয়া শেষ, তোরা খা, আমি যাচ্ছি। এই দুইটার আবার কি হলো? বলে মুখে এক টুকরো মাংস পুরল তনু। মাহির চুপ করে ভাতের দিকে তাকিয়ে রইল। অনু ও দৌড়ে চলে আসলো ওদের ফ্ল্যাট থেকে। হাতের নখ কামড়াতে কামড়াতে সিঁড়ি বেয়ে নামছে সে। তুর্যর সামনে এখন কি করে যাবে সেই কথাই ভাবছে অনু। তুর্যর সামনে গেলে লজ্জায় মরে যাবে সে। এখন ও কেমন লজ্জা লাগছে তার। তুর্যর সামনে গেলে মরেই যাবে। অনু নিজের মাথায় নিজে গাঁটটা মেরে নিজে বীর বীর করে বলল, তুই আস্ত একটা গাধি অনু। মাহির খাটাসরে জ্বালাতে গিয়ে কি বলে ফেলছিস? কেমনে যাব আমি তুর্যর সামনে? অনু তাদের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে এই সব ভাবছে। তখন কেউ একজন অনুর হাত ধরে টান মারে, ফলে অনু গিয়ে ভিতরে ঢুকে গেল। তুর্য দরজা বন্ধ করে অনুর দিকে এগিয়ে যায়। অনু দেওয়ালের সাথে ঠেস দিয়ে চোখ ছানাবড়া করে তাকিয়ে আছে তুর্যর মুখের দিকে। তুর্য অনুর পাশের দেয়ালে হাত রাখতেই অনু কেঁপে ওঠে। তা দেখে তুর্য ঠোঁট কামড়ে হাসে। তুর্য অনুর একদম কাছে গিয়ে দাঁড়িয়ে অনুর কোমর জড়িয়ে ধরে একটানে নিজের সাথে মিশিয়ে নিল। অনুর বুক উঠা নামা করছে দ্রুত গতিতে।
হার্টটা মনে হয় বিট করতে করতে বের হয়ে আসবে। তুর্য অনুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমি বাবা হয়ে গেছি আর আমিই জানি না। অনু একটা ঢোক গিলল। মুখ দিয়ে তার কিছুই বের হচ্ছে না। আশার হয়ে গেছে তার পুরো শরীর। তুর্য অনুর কানের লতিতে হালকা কামড় দিতেই অনু চোখ মুখ খিচে তুর্যর টি শার্ট খামচে ধরল হাত দিয়ে। তুর্য মুচকি হাসল। তারপর আবার ও অনুর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমি কিন্তু সত্যি সত্যি বাবা হতে চাই। তা শুনে অনু ছিটকে দূরে সরে গেল। তা দেখে তুর্য ঠোঁট কামড়ে হাসল। অনু পারলে দেয়ালের সাথে একদম মিশে 13। অনু তুতলিয়ে বলল, আমি মাহিরকে জ্বালানোর জন্য বলছি। তুর্য অনুর দিকে এগিয়ে যেতে যেতে বলল, সত্যি সত্যি মা হয়ে তারপর বাবু দেখিয়ে দিও। এই আপনি দূরে থাকুন, একদম কাছে আসবেন না। তুর্য মুচকি হেসে বলল, আমি যখন বাবা হয়ে গেছি আর তুমি যখন মা হয়েই গেছ, তখন সত্যি সত্যি বাবুর মা বাবা হলে ও সমস্যা নেই। অনু একটা ঢোক গিলল। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। তুর্য আবারও অনুর হাত ধরে টান দিয়ে একদম নিজের সাথে মিশিয়ে নিল। তারপর অনুর শাড়ির আঁচল দিয়ে অনুর মুখের ঘাম মুছে দিয়ে বলল, এত নার্ভাস হওয়ার কিছু হয়নি। তোমার অনুমতি ছাড়া আমি কিছুই করব না। অনেক রাত হয়েছে, সারাদিন জার্নি করছো, এখন ঘুমাতে চলো। অনু কিছু না বলে একদৃষ্টিতে তুর্যর দিকে রইল। এত ভালো কেন মানুষটা? তুর্যর সামনে থম মেরে বসে আছে অনু। চোখ তার বিছানার চাদরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তুর্য মুখটাকে মলিন করে অনুর দিকে তাকিয়ে আছে। রাত প্রায় 12টা বেজে গেছে। তুর্য আর অনুর চোখে ঘুম নেই। অনু হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠে। আমার তখন মজাটা করা ঠিক হয়নি। প্রেগন্যান্সি নিয়ে মজা করাটা একদম ঠিক হয়নি। তুর্য দীর্ঘ শ্বাস ফেলল। তারপর ভেঙ্গে যাওয়া কণ্ঠে বলল, কিছু জিনিস আছে অনুমেঘা, যা নিয়ে মজা করা উচিত নয়। জীবন বড় কঠিন। অনেক নিয়ম মেনে নিতে হয়। অনুর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। অনু একবার তুর্যর দিকে তাকিয়ে হাত দিয়ে চোখের পানি মুছে নিল। মিনিট 10 আগে একটা দুঃস্বপ্ন দেখে দরফরিয়ে শোয়া থেকে উঠে বসে অনু। পাশ ফিরে অস্থির হয়ে তুর্যকে ঘুম থেকে জাগিয়ে তোলে। তুর্য ভীতি কণ্ঠে অনুর ভয় পাওয়ার কারণ জানতে চাইল। অনু কি বলবে বুঝতে না পেরে কান্না করে দিল। তুর্য অভয় দিয়ে জিজ্ঞেস করাতেই অনু গড়গড় করে বলল, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন ভীষণ খারাপ। আমি নাকি কোনো দিন ও মা হতে পারব না। বলেই অনু ফুপিয়ে কেঁদে উঠে। তুর্য অনুর কাঁধে হাত রেখে অনুকে বিছানায় শুয়ে দিল। চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চেয়ে নিবা। তিনি নিশ্চয় তোমাকে ফেরাবেন না। অনুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে অনুকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে তুর্য। কান্না করতে করতে অনুও শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ে। কিছু বিষয় আছে যেগুলো নিয়ে অযথা মিথ্যা মজা করা উচিত নয়। একদমই না। সকালে আজান দেওয়ার ধ্বনিতে ঘুম ভেঙে যায় অনুর। নড়েচড়ে পাশ ফিরে দেখে তুর্য তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অনু তুর্যর হাতটা সরিয়ে শোয়া থেকে উঠে বসল। মাথার এলোমেলো চুলগুলোকে খোপা করতে করতে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে
অজু করে এসে তুর্যর দিকে তাকাতেই দেখে তুর্য চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। অনু তোয়ালে দিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল, ফ্রেশ হয়ে অজু করে আসুন। তুর্য শোয়া থেকে উঠে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। কিছুক্ষণ পর বের হয়ে দেখে অনু নামাজে দাঁড়িয়ে গেছে। তুর্য কাভার্ড থেকে একটা পাঞ্জাবি বের করে সেটা গায়ে দিয়ে মসজিদের পথে হাঁটা ধরল। অনু নামাজে বসে মোনাজাতে কান্না করতে করতে শেষ। অনেক বড় ভুল হয়ে গেছে, এমনটা না করলেই হতো। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। নামাজ পড়ে উঠে জায়নামাজ গুছিয়ে অনু রান্নাঘরে চলে গেল। আজ থেকে তুর্যর অফিস শুরু। তুর্য মসজিদ থেকে এসে অনুকে রান্নাঘরে দেখল। মুচকি হেসে রুমে গিয়ে পাঞ্জাবি খুলে টি শার্ট গায়ে দিয়ে অনুর কাছে গেল। তার বউটা একা একা রান্না করছে, সেও একটু কাজে সাহায্য করলে ক্ষতি কি? রান্নাঘরে এসে তুর্যর চোখ আটকে গেল। অনুর পেটের মাঝে কালো কুচকুচে একটা তিল দেখে। শাড়ির আঁচল উপরে তুলে কোমরে গোজার ফলে অনুর পেট স্পষ্ট। তুর্য থমকে দাঁড়িয়ে রইল, এগিয়ে গেল না। নিজের রুমে গিয়ে বেকনিতে দাঁড়াল। সে চাইলেই অনুকে ছুঁয়ে দেখতে পারে। অনু তার জন্য হালাল, তার বউ হয় অনু। তবু ও মাঝে অনেক বারণ। অনুর তৈরি করা প্রাচীর। তুর্য চায় না অনুর অনুমতি ছাড়া কিছু করতে, না হলে সারা জীবন সে দোষী হয়ে থাকবে। তুর্য মনে মনে বলল, ও যদি এমন করে অসচেতন হয়ে চলে তাহলে আমার নিজেকে সামলে রাখা কঠিন হবে। যত তাই হোক, আমি একজন ছেলে, সে যতই ভালো হই না কেন। তুর্য একটা দীর্ঘশ্বাস ফেলল। অনু সকালের নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে তুর্যকে ডাক দিল। তুর্য মুচকি হেসে ডাইনিং টেবিলে এসে দেখে নুডলস, পরোটা, ডিম ভাজি সাজিয়ে রাখা। তুর্য চেয়ারে বসে পড়ল। অনু তুর্যকে খাবার বেড়ে দিয়ে নিজেও বসে পড়ল। অনুর মনটা তেমন ভালো নেই। রাতের স্বপ্নটার এখনও রেশ কাটেনি তার, তাই শুধু নুডলস খেল। তুর্য কিছু বলল না, চুপচাপ নিজের খাবার শেষ করে উঠে আবার ও বেকনিতে চলে গেল। অনু সব গুছিয়ে রেখে ধোয়া উঠা 2 কাপ চা বানিয়ে রুমে গেল। রুমে কোথাও তুর্যকে দেখতে না পেয়ে অনুর চোখ গেল বেলকনির দিকে। অনু সেখানে গিয়ে তুর্যর দিকে 1 কাপ চা এগিয়ে দিয়ে বলল, নিন, চা খান। তুর্য অনুর মুখের দিকে এক নজর তাকিয়ে মুচকি হেসে চায়ের কাপ হাতে নিল। বেকনিতে রাখা 2টো মোড়ায় বসল দুজনে। অনু চায়ের কাপে ফু দিয়ে একটু একটু করে চা খাচ্ছে, আর তুর্য গরম গরম চা ফু দেওয়া ছাড়াই গিলছে। এত গরম চা কিভাবে খাচ্ছেন আপনি? তুর্য মুচকি হেসে বলল, অভ্যেস আছে, আমি এমন গরম খেতে পারি, ভাল্লাগে আমার। অনু নিচের ঠোঁটটা বাঁকিয়ে বলল, বুঝতে হবে জামাইটা কার। কথাটা বলে অনু নিজে নিজেই হাসতে লাগল। তা দেখে তুর্য তাচ্ছিল্য হাসল। চায়ের কাপটা অনুর হাতে ধরিয়ে দিয়ে তুর্য রুমে চলে গেল। তুর্যর চলে যাওয়ার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। অনু চায়ের কাপগুলো ধুয়ে রেখে রুমে আসল। রুমে এসে দেখে তুর্য অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। অনু বিছানায় এসে বসে বলল, ফিরবেন কখন? রাত হবে, এতদিন পর অফিসে যাচ্ছি, কাজ জমা হয়ে আছে অনেক। ওহ, মন খারাপ করে বলল অনু। আমাকে তাহলে সারাদিন এক থাকতে হবে। তুর্য অনুর দিকে এক নজর তাকিয়ে ঘড়ি পড়তে পড়তে বলল, কেন? মাহির আছে না?
ওকে জ্বালাবে সারাদিন, তাহলে আমার কথা আর মনে পড়বে না। তুর্যর কণ্ঠে অভিমান। অনু বুঝল না তার প্রতি তুর্যর অভিমানের বিষয়টা। ওরে তো জ্বালামু, কিন্তু আপনাকে ছাড়া একা একা জ্বালাতে ভালো লাগবে না। তুর্য কিছু বলল না। অনুর হাত ধরে টান মেরে বসা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। অনুর গালে হাত রেখে, আসছি, টেক কেয়ার বলে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। অনুও তুর্যর পিছু পিছু মেন দরজার সামনে এসে দাঁড়ায়। তুর্য চলে যেতেই অনু দরজা বন্ধ করে দুপুরের জন্য রান্না করার কাজে লেগে যায়। 12টার দিকে রান্না শেষ করে ক্লান্ত, ঘামান্ত অনু কাভার্ড থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল গোসলের জন্য। বিয়ের পর সব সময় শাড়ি পরবে এই ইচ্ছে ছিল তার। শাড়ি পরতে অনুর খুব ভালো লাগে। কি ইয়াং ম্যান! নতুন বউকে ছেড়ে আসতে ইচ্ছে করে না নাকি? জামাল সাহেবের কথা শুনে তুর্য মনে মনে বলল, আর বউ, তার তো আমার দিকে কোনো খেয়ালই নেই। সে তার প্রাক্তনকে ঝালানো নিয়ে ব্যস্ত। নতুন নতুন বিয়ে করলে কারি বা বউ রেখে অন্যের হারিয়ে যাওয়া বউকে খুঁজতে ইচ্ছে করে বলেন তো স্যার? সেটাই তো স্যার, আপনি কিন্তু আপনার কথা রাখেননি। মুখ মলিন করে বলল তুর্য। জামাল সাহেব ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি কথা রাখিনি? তুর্য দাঁত কেলিয়ে বলল, আপনি বলেছিলেন আমি বিয়ে করলে আমি আলাদা কিছু দিন ছুটি পাব। ওহো! জামাল সাহেব হেসে উঠল। পাবে তুর্য, পাবে, এই কেসটা মিটে গেলেই পাবে। তুর্য বিড়বিড় করে বলল, পাইলে ও আর কি হবে স্যার? বউয়ের সাথে তো আর রোমাঞ্চ করতে পারব না, আর না হানিমুনে যেতে পারব। অনু গোসল করে এসে চুলগুলোকে একপাশে এনে তোয়ালে দিয়ে মুছতে লাগল। জোহরের আজান দিতেই অনু অজু করে এসে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে উঠে জায়নামাজ গুছিয়ে রেখে বিছানায় শুয়ে পড়ল। পাশে তাকাতেই মোবাইল চোখে পড়ল তার। অনু হাত দিয়ে মোবাইলটা নিল। তুর্যকে মিস করছে সে। এখন থাকলে কথা বলা যেত। অনু তুর্যর নাম্বারে ডায়াল করল। তুর্যর ফোন বেজে উঠায় ভ্রু কুঁচকে পকেট থেকে মোবাইল বের করে স্ক্রিনে অনুর নাম্বার দেখে নিজের অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। 2 বার রিং হতেই তুর্য কল রিসিভ করে কানে ধরল। অনু চুপ করে আছে, কিছু বলছে না। তুর্য ও সেম। নীরবতা ভেঙ্গে তুর্য বলল, খেয়েছ? এমন সময় অনুও বলে উঠল, খেয়েছেন? তুর্য বলল, না খাইনি। অনুও বলে উঠল, খাইনি। দুইজনের কথাই একসাথে হয়ে গেছে। দুজনেই হেসে ফেলল। খাওনি কেন? খাবো একটু পরেই। খেয়ে নাও, আমিও খেতে যাচ্ছি। এসে কল দিব কেমন? অনু কিছু বলল না। তুর্য আবারও বলে উঠল, বসো, খাবার খাওয়ার জন্য ডাকছে। আমার বিয়ের উপলক্ষে তিনি সবাইকে ট্রিট দিয়েছেন। অনু হাসল। আপনার বস নিশ্চয় অনেক ভালো? হুম, খুব ভালো। আমাকে তিনি তার ছেলের মতোই মনে করেন। ভালোই। আচ্ছা ঠিক আছে, আপনি যান। রাখছি। এই শুনো। হুম বলুন। খেয়ে নাও এখনই, একদম দেরি করবা না। কেমন? অনু থমকাল। এমন একটা লোককে সে শুধু শুধু কষ্ট দিয়ে যাচ্ছে। মলিন কণ্ঠে বলল, খাবো এখনই। গুড গার্ল, রাখছি। হুম। তুর্য কল কেটে দিল। অনু পাশের বালিশটা টেনে এনে বুকের মাঝে জড়িয়ে ধরে ভাবতে লাগল, শুধু শুধু তুর্যকে এমন কষ্ট না দিল ও হয়।
সব মেয়েদের মতো ছেলেদেরও তো ইচ্ছে করে যে তার কাছের মানুষটা, তার জীবন সঙ্গীটা তাকে ও একটু বুঝুক। সব সময় কি নিজের স্বার্থের কথা ভাবলে হবে? যার জন্য আজ হাসছ তুমি, তার কথা ও একটু ভাবো, তাকে ও একটু বুঝো। সে ও তো মানুষ। ধৈর্য আর কত দিনই বা থাকবে। অনু শোয়া থেকে উঠে খাবার খাওয়ার জন্য চলে গেল। প্লেটে ভাত, মাংস আর সালাদ নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। আর তখনই কলিং বেল বেজে ওঠে। অনু বিরক্ত হয়ে বসা থেকে উঠে মেন দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে দেখে দরজার সামনে তনু দাঁড়িয়ে আছে। তনুকে দেখে অনু মুচকি হেসে বলল, কি রে আপু, এই সময় আসলি যে? তনু ভেতরে ঢুকে ডাইনিং টেবিলে বসে পড়ল। অনু দরজা বন্ধ করে এসে সেও বসল। কেউ নেই, একা একা লাগছিল তাই চলে আসছি। ওহ, তোর শ্বশুর শাশুড়ি আসেনি? আর মাহির, সরি দুলাভাই কোথায়? তোর দুলাভাই অফিসে। আর শ্বশুর শাশুড়ি আসেনি, আসবেন আরও কিছু দিন পর। ওহ, ভাত খাইছস? না, একা একা খাইতে ভাল লাগে না, তাই তো চলে আসছি। অনু মুচকি হেসে কিচেনে যেতে যেতে বলল, ভালোই করছস, আমারও একা একা খেতে ভালো লাগছিল না। আমি তোর জন্য ভাত আনছি, বস। তনু কিছু বলল না, বসা থেকে উঠে দাঁড়াল। তারপর অনুর রুমগুলো ঘুরে দেখতে লাগল। সব গুছানো, এলোমেলো কিছুই নেই। আর আমার রুমটা দেখো, আমি যতবার গুছিয়ে রাখব ততবার মাহির অগোছালো করবে। এরা জামাই বউ দুটাই গোছগাছ। অনু এক প্লেট খাবার এনে ডাইনিং টেবিলে রেখে তনুকে ডাক দিল। তনু এগিয়ে গেল সেদিকে। চেয়ারে বসতে বসতে বলল, তুর্য সাহেবের খোঁজ নিয়েছিস? খেয়েছে কিনা? অনু ভাত মেখে এক লোকমা মুখে দিয়ে চিবাতে চিবাতে বলল, হুম নিয়েছি। খাচ্ছে মনে হয় এখন। তনু ও খাওয়া শুরু করে দিল। খাবার খাওয়ার পর তনু এসে সোফায় বসল। অনু সব গুছিয়ে রেখে এসে তনুর উদ্দেশ্যে বলল, আমার রুমের বেকনিতে চল। এখানে ভাল লাগে না। তনু ও চলে গেল অনুর সাথে। বেকনিতে বসে আছে দুই বোন। হালকা বাতাসে বেকনিতে লাগানো গাছগুলোর পাতা নড়ছে। তনু অনুর ডান হাত ধরে নিজের হাতে রাখতেই অনু মৃদু কুঁচকে তাকাল। চোখের ইশারায় বলল, কি হয়েছে? তনু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে একটা সত্যি কথা বলবি অনু? তনুর কণ্ঠে কাতরতা। তনুর কথা শুনে অনুর বুকের মাঝে ধক করে উঠল। কি সত্যি জানতে চায় আপু? মনে মনে কথাটা আওড়াচ্ছে সে। কিরে বলবি? হুম বল আগে। তনু চোখ দুটো বন্ধ করে আবার খুলল। তারপর শান্ত কণ্ঠে বলল, তুই কি সত্যিই প্রেগন্যান্ট? যার সাথে তোর সম্পর্ক ছিল আমি জানি তুই তাকে ভীষণ ভালোবাসিস। তুই তো এত তাড়াতাড়ি তুর্যকে মেনে নিতে পারবি না। তোর তো সময় লাগবে 3 বছরের সম্পর্কটাকে মন থেকে মুছতে। যদিও পুরোপুরি মোছা যায় না, কিন্তু সবকিছু মানিয়ে নিতে তো তোর সময় দরকার। অনু একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর বলল, সরি রে আপু, আমি প্রেগন্যান্ট না। তোর ধারণা ঠিক। আমি তুর্যকে এখনও মেনে নিতে পারিনি। আমি পারছি না। চেষ্টা করছি ভীষণ। আমাদের বিয়ের আজ প্রায় অনেক দিন। এই কয়েকদিনে তুর্য আমাকে কোনো কিছুর জন্যই জোর করেনি।
বোন শুন, তুর্যকে কষ্ট দিস না। ওর তো কোনো দোষ নেই। সবার জীবনেই একটা অতীত থাকে, কারো রঙিন তো কারো রঙহীন। তুর্য বলে আজ ও তোকে কিছুতে জোর করেনি। অন্য কেউ হলে বিয়ের রাতেই। বুঝতে পারছিস তো আমার কথা? হুম, বল। তুর্য তোকে এখন ও সময় দিচ্ছে, মানিয়ে নে। তনু অনুর হাতে আরেকটু চাপ দিয়ে বলল, তুর্য একজন ছেলে, তুই তার জন্য হালাল। তার থেকেও বড় কথা হলো তোরা দুজনে একসাথে থাকিস, দিন রাত সব সময়। তুই তো সায়েন্সের স্টুডেন্ট, তোর তো বোঝা উচিত। একটা ছেলে একটা মেয়ের সাথে সব সময় একা থাকলে তার মন মস্তিষ্ক কেমন থাকে। তুর্যকে কষ্ট দিস না বোন। অনু কিছু বলল না, চুপ করে তনুর কথা শুনে রইল। আমার কথা বুঝতে পারছিস? হুম, কিন্তু আমার যে সময় লাগবে। এই কয়েকদিন আগে আমাদের বিয়ে হয়েছে, সে আমার কাছে আসেনি, আর না আমি এসেছি। সে আসতে চাইলেও আমার কেমন জানি লাগত। এখন ও লাগে। তাকে বুঝার জন্য সবকিছু ভুলে নতুন করে আবার গুছিয়ে নেওয়ার জন্য আমার সময় চাই আপু। তনু একটা দীর্ঘশ্বাস ফেলল। তুই আর কিছু দিন সময় নে, কিন্তু মনে রাখিস, বেশি সময় নিতে গিয়ে কিন্তু দেরি করে ফেরিস না। তনু অনুর হাত ধরে বলল, দিনকাল ভালো না। তুর্য বাইরে বাইরে থাকে। তুই যদি ওকে এইভাবে দূরে সরিয়ে রাখিস, ওর ভেতরটা বুঝতে চেষ্টা না করিস, তাহলে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যেতে পারে। তনুর বলা কথাটা শুনে অনুর কলিজায় ছেদ করে উঠল। অনু স্তব্ধ হয়ে বসে রইল। কি বলবে কথা খুঁজে পাচ্ছে না। চুপ করে মাথা নিচু করে পায়ের নখের দিকে তাকিয়ে রইল। এমন সময় তনুর কল আসে। তনু ফোনের স্ক্রিনে মাহিরের নাম্বার দেখে উঠে দাঁড়াল। তারপর অনুর দিকে তাকিয়ে বলল, তোর দুলাভাই চলে আসছে। আমি যাচ্ছি। একা থাকতে ইচ্ছে না করলে আয় আমার সাথে। না, আমার কাজ আছে, যাব না। তনু কল রিসিভ করে কানে ধরল। কই তুমি? আমি তো আনুর কাছে। বাড়িতে একা ছিলাম তাই। বুঝছি। আসো, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। চাবি তো তোমার কাছে? হুম, আসতেছি। একটু অপেক্ষা করো। তনু কল কেটে দিয়ে চলে যাওয়ার সময় বলল, তুর্য খুব ভালো ছেলে, ওরে মেনে নে। দেরি করিস না, না হলে পরে আফসোস করবি। তনুর পিছু পিছু অনু ও আসল। তনু চলে গেলে অনু দরজা বন্ধ করে এলোমেলো পায়ে হেঁটে এসে বিছানায় বসল। ভাল লাগছে না তার। সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। সে চাইছে সবকিছু নতুন করে শুরু করতে, কিন্তু মাহিরের দেওয়া আঘাতের ঘা এখন ও শুকায়নি। বেকনিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে অনু আর তুর্য। রাত প্রায় 10টা বাজে। 8টার দিকে বাড়িতে আসে তুর্য। খাবার খাওয়ার পর একটু আগেই এসে দাঁড়িয়েছে বেকনিতে। সবকিছু গুছিয়ে অনু ও এসে দাঁড়ায় তার পাশে। আকাশে আজ ঘন কালো মেঘ। বৃষ্টি হবে হয়তো শেষ রাতের দিকে। তুর্য মুখ মলিন করে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। তুর্যকে এমন মন মরা হয়ে থাকতে দেখে অনুর ভালো লাগছে না। আসার পর থেকে তেমন কথা ও বলেনি। তুর্য হঠাৎ মুচকি হেসে বলল, আজকের ওয়েদার একটা বউ ডিজার্ভ করে। অনু থমকাল। বিষণ্ণ কণ্ঠে বলল, আপনার কি বউ নেই নাকি? তুর্য হাসল।
বউ থেকে ও আর কি? সে তো তার প্রাক্তন প্রেমিককে ঝালানো নিয়ে ব্যস্ত। আমি আজ তনু আপুদের ওখানে যাইনি। শান্ত কণ্ঠে বলল অনু। তুর্য অবাক হল। কেন যাওনি? এমনিতেই। কি দরকার? আমার সংসার আছে। আমি আমার সংসার নিয়েই ব্যস্ত। জানো অনু মেঘা, কোনো স্বামী চাইবে না বিয়ের পর তার বউ তার দিকে খেয়াল না করে, তার প্রাক্তন প্রেমিককে গুরুত্ব দিক। চাইবে না কেউ আমার মতো। আমি প্রথমে তোমাকে সাপোর্ট করলেও এখন বলবো তুমি তোমার নিজের সংসারে খেয়াল করো। মাহিরকে প্রকৃতি শাস্তি দিবে। কাউকে ঠকিয়ে কেউ কখনো ভালো থাকে না। জীবনের কোনো না কোনো একসময় ঠিক তারা তাদের কর্মের ফল ভোগ করবে। অনুর মুখ মলিন। কিছু বলছে না। আসলে সে কি বলবে তা ভেবে পাচ্ছে না। আমি ভুল কিছু বলছি বলে আমার মনে হচ্ছে না অনু। তুমি নিজেই ভেবে দেখো, আমি যদি আজ তোমার বদলে অন্য কাউকে বিয়ে করতাম, বা ধরো যদি তানিশার সাথে আমার বিয়ে হতো, তাহলে আমাদের সম্পর্কটা সহজ হতো। আমি চাইনি তুমি মাহির যে ফ্ল্যাটে থাকে সেখানে থাকো। মাহিরের চোখের সামনে থাকো। ভুলে যাওয়ার বদলে আরও দেখে তাকে মনে করো। আমি চাই না এই সব। তুমি যেন কষ্ট না পাও, আমাকে ও যেন মাহিরের মতো মনে না করো, তার জন্য আমি তোমার কোনো কথাতেই না করিনি। তুর্য একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি এসবের জন্য এখানে থাকতে চাইনি, বিশ্বাস করুন। আপনি অফিসে চলে যাবেন, আমাকে সারাদিন একা থাকতে হবে বলেই আমি তনু আপুর সাথে থাকতে চেয়েছিলাম। তনু আপুও তো মাহির চলে গেলে একা থাকে। তাই তো আমি আর তনু আপু এই প্ল্যান করি। অনুর কথা তুর্য বুঝল। থাকো, সমস্যা নাই। তবে আমি বলবো মাহির থেকে দূরে থেকো। একটা কথা বলি। হুম। অনুমতি নিতে বারণ করেছিলাম। সব কিছু ঠিক করতে আমার সময় লাগবে। আমাকে কিছু দিন সময় দিন। আমি চেষ্টা করব খুব করে, প্লিজ। অনুরোধী কণ্ঠে বলল অনু। তুর্য বিষণ্ণ গলায় বলল, নাও সময়। আমি তো আর তোমাকে জোর করছি না। তোমার মতো সময় লাগবে, নাও। তুর্য রুমে চলে গেল। বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সারা দিন কাজ করাই অনেক ক্লান্ত সে। অনু একটা দীর্ঘশ্বাস ফেলল। একটু পর সে এসে শুয়ে পড়ল। ঘুম আসছে অনুর। অনুর দিকে তুর্য ঘুমিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে অনুকে মলিন মুখ করে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তুর্য জিজ্ঞেস করল, কি হয়েছে? আজ রেজাল্ট দিবে। জানি না কি হবে। ভীষণ চিন্তা হচ্ছে। যদি ফেল করি তাহলে কি হবে? ধুর বোকা। ফেল করবা না। দেখো কয়টায় ছাড়বে রেজাল্ট? সকাল 10টায়। তুর্য ঘড়ির দিকে তাকিয়ে দেখল 6টা বাজে মাত্র। এখন ও অনেক দেরি। তুর্য বিছানা থেকে উঠে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। অনু চিন্তিত হয়ে রান্নাঘরে গেল। কিছু করতে ইচ্ছে করছে না তার। কেমন যেন ভয় হচ্ছে। কি যে হবে? তুর্য ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রান্নাঘরে গেল। অনুকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, আজকের নাস্তা আমি বানাই? আরে না, আমি বানাচ্ছি। থাক, তোমাকে আর বানাতে হবে না আজকে। এখন তাও বসো। এত চিন্তার কিছু নেই। অনু এলোমেলো পায়ে হেঁটে এসে সোফায় বসল। হাতের নখ কামড়াচ্ছে বসে বসে। তুর্য অনুর দিকে তাকিয়ে এক ধমক দিল। অনু লাফিয়ে সোফা থেকে উঠে দাঁড়াল। কি
কি হয়েছে? এইভাবে ধমক দিচ্ছেন কেন? আমার সামনে একদম হাতের নখ কামড়াবে না। খাবিস মাইয়া। আর যদি দেখছি হাতের নখ কামড়াইছ তাহলে তোমার হাতের আঙ্গুল সহ কেটে ফেলে দিব। হে হে, কাটতে পারলে বলিয়েন। এমনিতেই চিন্তায় শেষ। তার উপর এই ধমক মেরে ফেলবে আমাকে। আরেকবার হাত মুখে দিয়ে দেখো। হাতে গোড়া দিয়ে কেটে দিমু। কাজ করেন তো। খিদা লাগছে। 10টার সময় অনুর রেজাল্ট দিয়েছে। অনু আজ তুর্যর স্যারের সাথে কথা বলে ওর ছুটি নিয়েছে একদিনের জন্য। বিছানায় কাদো কাদো মুখ নিয়ে তুর্যর দিকে তাকিয়ে আছে অনু। তুর্য মোবাইলে অনুর রেজাল্ট দেখতে ব্যস্ত। তুর্য হঠাৎ মুখটাকে মলিন করে ফেলল। তা দেখে অনুর কলিজার পানি শুকিয়ে গেছে। তুর্য অনুর দিকে তাকিয়ে সিরিয়াসভাবে বলল, মেঘু পাখি তুমি পরীক্ষায়। অনুর ভয় হার্টবিট বেড়ে গেছে। মনে হচ্ছে এখনই বের হয়ে আসবে। কাপা কাপা গলায় বলল, আমি পরীক্ষায়? তুর্য মুখটাকে মলিন করে বলল, তুমি পরীক্ষায় সবার থেকে ভালো নাম্বার পেয়েছ। সব সাবজেক্টে A+। অনুর চোখ কপালে। এত ভালো রেজাল্ট করবে তা ভাবতেই পারেনি সে। অনু হঠাৎ করে তুর্যকে ঝাপটে ধরে কান্না করে দিল। আনন্দের কান্না। তুর্য অনুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার মেঘু পাখি এত ভালো রেজাল্ট করেছে, এখন তো সবাইকে আমার পক্ষ থেকে মিষ্টি খাওয়াতে হবে। আমি ভাবতেও পারিনি এত ভালো রেজাল্ট হবে। তুর্যর বুকের মাঝে কান্না করতে করতে টি-শার্ট ভিজিয়ে দিচ্ছে। তুর্য মুচকি হেসে অনুকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে রাখল। ছাড়ল না। অনু তুর্যর কাছ থেকে সরে এসে বলল, রিফা, কেয়া, শুভ, শাকিল এদেরগুলো একটু দেখুন তো। তোমার ফ্রেন্ড নানা বিশ্বাসঘাতক ফ্রেন্ডগুলোর রেজাল্ট দেখতাম আমি। আরে একটু দেখেন না কেমন রেজাল্ট করেছে। আচ্ছা রোল নম্বর বলো। অনু বোর্ড পরীক্ষার রোল নম্বর বলল। তুর্য একজন একজন করে দেখতে লাগল। প্রথমে রিফারটা দেখল। রিফা মেয়েটা 2 বিষয়ে ফেল করেছ। অনু অবাক হল না। তারপর দেখল শুভরটা। শুভও 2 বিষয়ে ফেল। কেয়া, শাকিল ও শেম। আচ্ছা ওরা 4 জন কিসে ফেল করেছে? ইংরেজি আর পদার্থ বিজ্ঞান। জানতাম আমি। 4 জন এই 2 বিষয়ে কাঁচা। আগে আমার থেকে দেখে লিখে পাশ করে আসত। অনু একটা দীর্ঘশ্বাস ফেলল। এমনটা হবার কথা ছিলই। কলিং বেল বেজে উঠায় অনু বিছানা থেকে নেমে চলে গেল দরজা খুলে দিতে। দরজা খুলে দেখে তনু চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে ঢুকে গিয়ে বলল, আজ তো তোর রেজাল্ট দেওয়ার কথা। দিয়েছে রেজাল্ট। দেখেছিস কত পয়েন্ট পেয়েছিস? অনু তনুর হাত ধরে টেনে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। তুর্য রুম থেকে বের হয়ে এসে দেখে 2 বোন সোফায় বসে আছে। তুর্য ও এগিয়ে গেল। আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। তনুর চোখ কপালে। পরীক্ষার আগে অনুর উপর যা গেছে তাতে এত ভালো রেজাল্ট করা একদম সম্ভব ছিল না। মন মানসিকতা খারাপ থাকলে পড়ায় মন বসে না। তনু খুশিতে অনুকে জড়িয়ে ধরল। আমি যে কতটা খুশি হয়েছি তুই বুঝতে পারবি না। আমার বোন এত ভালো রেজাল্ট করছে আমার বিশ্বাসই হচ্ছে না। উহু উহু, হালকা কাশি দিয়ে টি-শার্টের কলার ঝাড়ি দিয়ে তুর্য 2 জনের উদ্দেশ্যে দেখতে হবে না বউটা কার। তনু হাসল। আর অনু কিছুটা লজ্জা পেল। তনু মাহিরকে ফোন করে বলল,
আসার সময় 5 কেজি বালুসা মিষ্টি নিয়ে আসবা। কেন? এত মিষ্টি দিয়ে কি করবা তুমি? আমার জন্য না, অনুর জন্য। দুলাভাই যখন হইছ তখন শালির জন্য মিষ্টি কিনে আনলে কি সমস্যা হবে? মাহির স্তব্ধ হয়ে গেছে। তার মানে অনু সত্যি প্রেগন্যান্ট, আর এখন মিষ্টি বিলাবে? মনে মনে বলল মাহির, আচ্ছা আনব, এখন অফিসে আছি, রাখছি। মাহির কল কেটে দিয়ে মোবাইল টেবিলের উপর ছুঁড়ে মারল। মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। আমি বিয়ে করেছি আজ এতদিন, আমার বউ এখন ও প্রেগন্যান্ট হয়নি আর অনু বিয়ে বীর করে বলল মাহির। আরে ভাবি, তুমি মাহিরকে কেন বলতে গেলে? আমার বউ ভালো রেজাল্ট করেছে, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। মাহির না, একটু ঝাঝালো কণ্ঠে বলল তুর্য। মাহির তো আনুর দুলাভাই হয়, ও মিষ্টি কিনে আনলে সমস্যা কি? অনেক সমস্যা। মাহির মিষ্টি আনলে সেগুলো তুমি তোমার শ্বশুর বাড়ির মানুষকে খাইও। তনু দাঁত কেলিয়ে বলল, তাহলে তো তোমরা ও আমার শ্বশুর বাড়ির মানুষ। অনু তো আমার যাও হয়। অনু বিরক্ত হয়ে সেখান থেকে উঠে রুমে চলে গেল। বিছানার উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে মায়ের কাছে ফোন করে বলল তার রেজাল্টের কথা। অনুর মা খুশিতে কান্নাই করে দিল। তার আদরের ছোট মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, তার যেন খুশি, আনন্দ উপচে পড়ছে। বাবার সাথে কথা বলার সময় বাবা শুধু প্রাণ খুলে দোয়া করলেন। তিনি ও মেয়ের রেজাল্টের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেছেন। মা বাবার সাথে কথা বলা শেষ করে মোবাইল রেখে পাশে তাকাতেই দেখে তুর্য শার্ট গায়ে দিচ্ছে। অনু ভ্রু কুঁচকে বলল, কোথায় যাচ্ছেন এখন? রেস্টুরেন্টে যাব। আজ সারা দিন তোমাকে নিয়ে ঘুরব। কুইক রেডি হয়ে নাও। অনু চোখ ছোট ছোট করে ড্রয়িং রুমের দিকে তাকাল। তনু নেই কোথাও। অনু তুর্যর দিকে এগিয়ে এসে বলল, আপু কোথায়? চলে গেছেন। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তো, লাঞ্চ আজ রেস্টুরেন্টে করবা। আজ ঘুরে বেড়ানো হবে শুধু। বউকে ট্রিট দিব এত ভালো রেজাল্ট করার জন্য। আজকে তুমি যা চাইবে তাই পাবে। শুধু মুখ ফুটে বলে দেখো, সত্যি মা চাইব তাই দিবেন? তুর্য অনুর দিকে এগিয়ে এসে অনুর দুই কাঁধ ধরে বলল, সত্যি দিব। অনু তুর্যর চোখের দিকে তাকিয়ে বলল, আজ কিছু চাইব না, সময় হলে চেয়ে নিব। ঠিক আছে, আমি বাইরে গেলাম, তুমি তৈরি হয়ে নাও। তুর্য রুমের বাইরে চলে গেল। অনু তুর্যর শার্টের সাথে মিলিয়ে কাভার্ড থেকে একটা কালো রঙের শাড়ি বের করে পরে নিল। কানে ঝুমকা কালো পাথরের, চোখে গাঢ় করে কাজল দিল। চুল খোলা, কোমর অবধি ছড়িয়ে পড়ল চুলগুলো। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে মোবাইলটা হাতে নিয়ে বের হয়ে আসল। তুর্য সোফায় বসে বসে ফেসবুকে স্ক্রল করছিল। চলুন, অনুর কথায় অনুর দিকে তাকিয়ে থমকে গেল তুর্য। কালো রঙের শাড়িতে কি মায়াবী লাগছে তার বউকে। তুর্য কয়েকটি হার্টবিট মিস করল। তারপর বুকের বাপাশে হাত রেখে পড়ে যাওয়ার ভান করে বলল, মে মর যাইগি। অনু হাসল। তারপর তুর্যর কাছে গিয়ে বলল, ঢং করবেন না তো, চলুন। তারপর দুইজনে মিলে বের হয়ে আসল। রিকশায় পাশাপাশি বসে আছে দুইজন। তুর্যর হাত উসখুস করছে অনুর হাত ধরার জন্য। অনু তা দেখে মনে মনে হাসল। নিজেই তুর্যর হাত ধরল। তুর্য অবাক হল ভীষণ। তার থেকে ও বেশি খুশি হয়েছে।
মুচকি হাসল। রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেল তারা। চলুন না নদীর পাড়ে যাই, অনুরোধী কণ্ঠে বলল অনু। তুর্য মুচকি হেসে বলল হুম চলো। দুইজনে মিলে নদীর পাড়ে বসে আছে পাশাপাশি। এমন সময় 7 বছরের একটা বাচ্চা মেয়ে এসে অনুর শাড়ির আঁচল ধরে টান মেরে বলে, একটা বেলি ফুলের মালা নাও না গো, আজ সারাদিনে একটা মালা ও বেচা হয়নি। তুর্য আর অনু ভ্রু কুঁচকে তার দিকে তাকাল। তারপর তুর্য হাতের ইশারায় মেয়েটাকে ডেকে এনে তাদের মাঝখানে বসিয়ে দিল। অনু মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি নাম তোমার? সৃষ্টি। বাহ, খুব সুন্দর নাম তো। আমার মায়ে খুব অসুস্থ। আমনেরা যদি একটা মালা কিনতেন আমি অন্যদিকে যাইতাম। তুর্য মেয়েটার হাত থেকে একটা বেলি ফুলের মালা নিয়ে বলল, দাম কত পিচ্ছি? 20 টাকা দিল হইব। তুর্য মুচকি হেসে মানি ব্যাগ থেকে 100 টাকার নোট বের করে মেয়েটার হাতে দিল। আমার কাছে তো ভাঙতি নাই। তুর্য মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই সব টাকা তোমার বাবু। রেখে দাও। মেয়েটার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। খুব খুশি মনে মেয়েটা চলে গেল অন্যদিকে। অনু তুর্যর এমন কাজে মুগ্ধ হয়ে গেছে। মাহিরের কাছেও একবার এমন একটা বাচ্চা মেয়ে ফুল নিয়ে এসেছিল। মাহির নাক ছিটকে মেয়েটাকে তাড়িয়ে দিয়েছিল। আর তুর্য? অনু তুর্যর মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তুর্য মুচকি হেসে অনুর দিকে তাকিয়ে বলল, কি দেখো এত? অনু আনমনে বলে উঠল, আপনি এত ভালো কেন? তুর্য হাসল। দরিদ্রতার জন্যে মানুষ কত কিছুই না করে। এই মেয়েটাকে দেখো, যে বয়সে তার স্কুলে পড়ার কথা, খেলাধুলা করার কথা, সে বয়সে ফুল বিক্রি করছে। আমাদের থেকেও ওরা বেশি বুঝে বাস্তবতা সম্পর্কে। ওদের সাথে খারাপ ব্যবহার তারাই করে যাদের সঠিক শিক্ষার অভাব, যারা মানুষকে মানুষই মনে করে না। আমি ভাই ওদের দলের না। সত্যি বলতে কি জানো, আমি সব সময় নিজেকে অন্যরকম করে গড়ে তুলতে চেয়েছি, অন্যদের থেকে আলাদা করে। আপনি সত্যি অন্যদের থেকে আলাদা, একদম আমার মনের মতো। দাঁত কেলিয়ে বলল অনু। তুর্য হাসল শুধু। হাতের মধ্যে ফুলের মালাটা নড়েচড়ে দেখতে লাগল। অনু নিজের বা হাত তুর্যর দিকে এগিয়ে দিয়ে বলল, আমার জানা মতে তো আর কেউ নেই আমি ছাড়া এই ফুলের উপর দাবি করতে। তাহলে এখন এটা আমার। পরিয়ে দেন হাতে। তুর্য মুচকি হেসে অনুর হাতে ফুলের ছোট মালাটা পেঁচিয়ে দিল। অনুর এমন বিহেভ দেখে তুর্য খুব বেশি খুশি। অনু যে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছে তা বুঝতে পারছে তুর্য। তুর্য অনুর চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলল, মেঘু পাখি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মুখে বলবো না, যতদিন না তুমি আমাকে এসে জড়িয়ে ধরে বলবে। ভালোবাসি তুর্য, ভীষণ ভালোবাসি। আমি অপেক্ষা করব। আমি জানি তুমিও একদিন আমাকে ভালোবাসবে, ভীষণ ভালোবাসবে। মাহির নামক কালো অতীত তোমার জীবন থেকে মুছে দিব আমি আমার ভালোবাসার রঙে। এই দেখুন ফুচকা, চলুন না ঝাল ঝাল ফুচকা খাই। তুমি ঝাল খেতে পারো না, বমি করে ভাসাই দিবা। ঝাল ছাড়া খাইতে পারলে খাও। অনু মুখটাকে মলিন করে বলল, ঝাল ছাড়া ফুচকা মজা আছে নাকি? কেন যে ঝাল খাইতে পারি না। ধুর।
তুর্য কিছুটা সামনে এগিয়ে গিয়ে দুটো হাওয়া মিঠাই এনে একটা অনুর হাতে দিল। অনু হাওয়াই মিঠাই দেখে খুশি হল খুব। অনেক ধন্যবাদ, অনেক দিন পর হাওয়াই মিঠাই খাব। ইয়ে, অনুর খুশি দেখতে লাগলো তুর্য। মেয়েটাকে হাসলে খুব সুন্দর লাগে। মন খারাপ এই মেয়েকে মানায় না। গোধূলি বেলায় পাশাপাশি হাঁটছে অনু আর তুর্য। অনু তুর্যর দিকে নিজের হাত এগিয়ে দিয়ে বলল, বউয়ের হাত ধরছেন না কেন? আপনার যে বউ আছে সেটা ওই মেয়েগুলোকে দেখান। দেখুন কি করে তাকিয়ে আছে আপনার দিকে। চুল ঠিক করছে, লাজুক হাসছে। এগুলা কি? তুর্য অনুর রাগ দেখে হাসল খুব। তারপর অনুর হাত ধরে এক টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে এসে মেয়েগুলোর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার আদরের বউ, তার সামনে আমার দিকে এইভাবে তাকিয়ে না থাকলেই হয়, না হলে আপনাদের খবর বানিয়ে ফেলবে। মেয়েগুলোর মধ্যে একজন বলে উঠল, ঈশ্বস প্রেম করার আগেই ছ্যাঁকা। আরেকটা মেয়ে বলে উঠল, আপনাদের খুব সুন্দর মানিয়েছে ভাইয়া, আপু। তুর্য অনুর দিকে তাকাল। দেখলে তো, সবাই বলে তোমার জন্য তুর্যই পারফেক্ট, মাহির না। অনু ভাবলেশহীন দৃষ্টিতে তাকিয়ে তুর্যর হাত ধরে বলল, মালাই চা খাব। তুর্য সামনের একটা টং দোকানে গিয়ে বসল। 2 কাপ মালাই চা দুজনে ফিনিশ করে দিয়ে সন্ধ্যার ব্যস্ত শহরের রিকশায় উঠে বসল। সন্ধ্যার ব্যস্ত শহরের দিকে তাকিয়ে অনু তুর্যর কাঁধে মাথা রাখল। চোখ বন্ধ করে মনে মনে বলল, আমি আরেকবার এই শহরের মায়ায় পড়তে চাই। তবে আমার এই শহরে কোনো অতীত থাকবে না। থাকবে শুধু আমার জীবনে লাল, নীল, হলুদ, বাহারি রং নিয়ে আসা মানুষটা। শুধু তার শহরের মায় জড়িয়ে নিব আমি আমাকে। আর আমার এই শহরে অন্য কারো প্রবেশ নিষেধ। চলবে।